সকলকে স্বাগত। তো আজকে আমি ক্লাস 9-এর রাশিবিজ্ঞান নিয়ে আলোচনা করব। রাশিবিজ্ঞান নিয়ে আমি ক্লাস 9-এ দুটো ক্লাস নেব। তো আজকে যে ক্লাসটা নিচ্ছি সেটা প্রথম অংশ। এখানে রাশিবিজ্ঞানটা আমি শুরু করছি, এরপরে আরেকটি ক্লাস হবে। তো আমি খুবই সংক্ষেপে আগে রাশিবিজ্ঞানের তোমাদের ক্লাস 9-এ যেটা যেটা রয়েছে একটু কভার করে দিচ্ছি, আর তারপরে আমি কিছু হোম টাস্ক দেবো, যে হোম টাস্কগুলো তোমরা বাড়িতে করবে। তো প্রথমেই বলি কাঁচা তথ্য ব্যাপারটা। কাঁচা তথ্য মানে কি, যে তথ্যটা কোনো একজন পর্যবেক্ষক সরাসরি সংগ্রহ করে নিয়ে আসে, যেটার মধ্যে কোনো অ্যারেঞ্জ করা মানে সাজানো থাকে না, সেই তথ্যটাকে আমরা জানি যে কাঁচা তথ্য বলে। তারপরে টেলিমার্ক, ক্লাস 8-এ তোমরা অনেকেই করেছো টেলিমার্কের ব্যাপারটা, একটা একটা ডাঁড়ি দিয়ে দিয়ে যেটা করতে হয়, আর 5 নম্বর ডাঁড়িটা বাঁকানো ভাবে প্রথম 4টিকে কাটতে হয়, এটা তোমরা শিখেছো। তারপরে পরিসংখ্যা, পরিসংখ্যাও তোমরা জানো, পরিসংখ্যার ধারণা তোমাদের রয়েছে। এই যখন এক্সাম্পল গুলো করা হবে তখন ওখানে পরিসংখ্যার ব্যাপারটা আরো আসবে। তো এইগুলো নিয়ে আমি অতটা বলছি না। এখন যেটা তোমাদের যেখান থেকে প্রশ্ন হয় ক্লাস 9-এ, চল বা ভেরিয়েবল। এই ভেরিয়েবল বা চলরাশি এটা দু রকমের। একটা চলরাশি হলো বিচ্ছিন্ন, যেটা বিচ্ছিন্ন, আরেক রকমের চলরাশি হলো অবিচ্ছিন্ন। তো প্রথমেই বলি এই বিচ্ছিন্ন চলরাশিটা কোনগুলো। যে চলরাশিগুলো কোনো ফ্র্যাকশন হবে না, অর্থাৎ ভগ্নাংশ আসার চান্স নেই, যেমন মনে করো নদীর সংখ্যা বা ধরো পরিবারের সদস্য সংখ্যা, এগুলো তো ভগ্নাংশ বা পয়েন্ট আসবে না, বা যে কোনো নাম্বারে হতে পারে না, একদম মানে পূর্ণ সংখ্যাতে আসবে, সেইগুলো হলো বিচ্ছিন্ন চলরাশি। আবার কিছু কিছু চলরাশি আছে, যেমন ধরে নাও ওজন, উচ্চতা, এগুলো বিভিন্ন মানের হতে পারে, মানে পূর্ণ সংখ্যা ছাড়াও পয়েন্টে হতে পারে। তো সেই রকম গুলো হলো অবিচ্ছিন্ন চলরাশি। তাহলে বিচ্ছিন্ন চলরাশি কোনগুলা, এই যেমন হতে পারে ধরো নদীর সংখ্যা, পরিবারের সদস্য সংখ্যা ইত্যাদি। আবার অবিচ্ছিন্ন চলরাশি কোনগুলা, ধরো ওই ওজন, উচ্চতা, এইগুলো সাধারণত হয় অবিচ্ছিন্ন চলরাশি। এরপরে চলে আসছি প্রসারে। তো প্রসারটা কি, আমরা যে তথ্যটা সংগ্রহ করব, অর্থাৎ যে চলরাশির মানগুলো সংগ্রহ করব তার সর্বোচ্চ মান, সেই সর্বোচ্চ মানের থেকে সর্বনিম্ন মান যদি আমরা বিয়োগ করি, যে বিয়োগফল পাবো সেটাই আমরা বলবো যে গৃহীত বা সংগৃহীত তথ্যের প্রসার। যেমন যদি আমি একটা কোনো ক্লাসের ছেলেদের ওজন আমি তথ্যটা সংগ্রহ করছি, তো যে যার সব থেকে হাইয়েস্ট ওজন পেলাম, মনে করো তার ওজন পেলাম 54, আর সব থেকে লোয়েস্ট ওজন যার পেলাম তার মনে করো 40। তাহলে এই যে রেঞ্জের যে তফাৎটা হবে, মানে সর্বোচ্চ থেকে সর্বনিম্নটা যেটা হবে সেটা হবে ওটার প্রসার। তো এখানে ওটা বিয়োগ করলে হয়ে যাচ্ছে 14। তাহলে এটা হলো প্রসার। আশা করি এটা বুঝতে পেরেছো। এরপরে চলে আসছি, আমরা যদি ওই সংগৃহীত তথ্যগুলি অনেক থাকে, মানে সংখ্যাতে যদি অনেক বেশি হয়, তাহলে তখন আমাদের প্রত্যেকটির পরিসংখ্যা বা এইসব বার করতে অনেক অসুবিধা হয় বা অনেক দীর্ঘায়িত হয়। এই জন্য আমাদেরকে শ্রেণী আমরা ভাগ করে নিই, কয়েকটা সমান মাপের দৈর্ঘ্যে অনেক সময় আমরা শ্রেণীতে ভাগ করে নিই। তো ছোট ছোট শ্রেণীতে ভাগ করি, যেমনটি আমি এখানে একটি করে দেখাচ্ছি। দেখো 1 থেকে 20 পর্যন্ত মনে করো কোনো একটা তথ্য পেয়েছি, সেইগুলোকে আমি কয়েকটা শ্রেণীতে ভাগ করছি। এখানে দু রকম ভাবে এই শ্রেণী ভাগটা আমি করতে পারি। একটাকে ধরতে পারো শ্রেণী বহির্ভূত, আর একটা শ্রেণী অন্তর্গত। তো আমি এখানে দেখো শ্রেণী বহির্ভূততে দেখাইছি 1 থেকে 5, 6 থেকে 10, 11 থেকে 15, 16 থেকে 20। তাহলে 1, 2, 3 এই 4টা শ্রেণীতে আমি ভাগ করেছি, প্রত্যেকটিকে এক একটি শ্রেণী বলে। তো এই যে শ্রেণীর যেটা নিচে থাকে সেটা শ্রেণী, নিম্ন শ্রেণী সীমা, এটা ঊর্ধ্ব শ্রেণী সীমা। এখন এইখানে একটা কেস দেখো, যদি 5 আর 6-এর মধ্যবর্তী কোনো একটা মান, মনে করো 5.5, সেটা কিন্তু আমি এইখানে দেওয়ার কোনো জায়গাতে আমি জায়গা কিন্তু পাবো না। 5.5টাকে কোন ঘরটাতে নিয়ে যাব এটা আমরা পাবো না।
তো সেই ক্ষেত্রে আমাদের একটা সমস্যা থেকে যায়। অর্থাৎ আরেকটা জিনিস উল্লেখযোগ্য যে এইখানে এই একটা যেমন এই শ্রেণীর অন্তর্গত, আবার 5টাও এই শ্রেণীর অন্তর্গত। অর্থাৎ বোথ সাইড, উচ্চ নিম্ন শ্রেণীসীমা আর ঊর্ধ্ব শ্রেণীসীমা দুটাই কিন্তু এই শ্রেণীটার মধ্যে অন্তর্গত। আবার এখানে 6টাও এটার মধ্যে আছে, 10টাও এটার মধ্যে আছে। কিন্তু এইটাকে শ্রেণী বহির্ভূতটাকে আমাদেরকে যদি আমরা শ্রেণী অন্তর্গত বা অন্তর্ভুক্ততে আমাদেরকে করতে হয়, তাহলে কিভাবে করতে হয় সেটা দেখো। দেখো এইখানে শেষ হয়েছে কতয়? এইখানে শেষ হয়েছে 5-এ, আবার পরের শ্রেণীটা শুরু হয়েছে কত? 6-এ। তাহলে এই ডিফারেন্সটা কত আছে? 1। তো ওই 1টাকে আমি প্রথমে দুভাগ করব। তো দুভাগ যদি করি তাহলে 1/2 আমি যদি 2 করি তাহলে হাফ করলে 0.5 হয়। এখন যদি আমাকে এটাকে শ্রেণী অন্তর্গত করতে হয় তাহলে মনে রাখতে হবে এই যে আমার যে পরের যে এখানে যে শ্রেণী সীমাটা করব, তো অর্থাৎ এই যে লোয়ার যে আছে মানে নিচে নিম্ন শ্রেণী সীমা যেটা আছে, এই 1 আছে এখানে, 1-এর থেকে 0.5 আমাকে বিয়োগ করতে হবে। আর এই যে ঊর্ধ্ব শ্রেণী সীমা আছে তার সাথে 0.5 আমাকে যোগ করতে হবে। তাহলে এরকমভাবে আমি যদি করি, অর্থাৎ 1-এর থেকে যদি 0.5 আমি বিয়োগ করি তাহলে আমার হয়ে গেল 0.5 স্টার্ট। আর এই 5 ছিল, 5-এর থেকে 0.5 যোগ হয়ে 5.5। এটা হলো প্রথমটা। পরেরটা এরকম কি হবে, 6-এর থেকে 0.5 যদি কমে যায় তাহলে 5.5 হবে, এইখানে শেষ হবে 10.5-এ। তারপরেরটা কত হবে? 10.5-এ স্টার্ট হবে আর শেষ হবে 15.5। আর এটাতে শুরু হবে 15.5-এ আর শেষ হবে 20.5। তাহলে দেখতে পাচ্ছ যে শ্রেণী বহির্ভূত যেগুলো থাকে, মানে শ্রেণী বিভাগটা থাকে, সেটার থেকে শ্রেণী অন্তর্গত করা কিন্তু খুবই সহজ। এখানে একটা জিনিস বলে দিই, এখানে যখনই আমি শ্রেণী অন্তর্গত করে ফেললাম তখন দেখো এইখানে 5.5-এ আমার শেষ হয়েছে, আবার পরেরটা 5.5-এ শুরু হয়েছে। অর্থাৎ এখন প্রশ্ন হলো যে স্যার যদি কোনো একটা ডাটা 5.5 থাকে তাহলে আমি সেটা কোন ঘরে নিব, প্রথমটাতে নেব না পরেরটাতে নেব? কারণ দুটোতেই 5.5 আছে। এইখানে একটা জিনিস মনে রাখবে, এই যে ঊর্ধ্ব সীমাটা যেটা আছে 5.5, মানে এই শ্রেণী অন্তর্গত যে মানে ভাগটা, শ্রেণী সীমার যে ভাগ, সেখানে যেটা ঊর্ধ্ব শ্রেণী সীমানা আমি বলতে পারি, তো এই ঊর্ধ্ব শ্রেণী সীমার ঊর্ধ্বমানটা যেটা ঊর্ধ্ব সীমাটা সেটা বাদ থাকে। শ্রেণী অন্তর্গত শ্রেণী সীমার ক্ষেত্রে ঊর্ধ্ব শ্রেণী সীমাটা বাদ থাকে। অর্থাৎ 5.5-এর ঘরটা যেটা হবে সেটা এইখানে থাকবে না, প্রথমটাতে থাকবে না, পরেরটাতে থাকবে, অর্থাৎ ঊর্ধ্ব শ্রেণী সীমাটা বাদ। সেরকম যদি 10.5-এর কথাটা নাও, 10.5 এইখানেও আছে, এইখানেও আছে, তার 10.5 এই কিন্তু এই তৃতীয় শ্রেণীতে এইখানে গুণাবে, এটাতে হবে না কারণ এটা বাদ থাকে। তো এটা একটা পয়েন্ট। এইখান থেকে একটা কোয়েশ্চেন হয়, মানে এইখানটা একটা বুঝার আছে। তো দেখো এইখান থেকে কিন্তু একটা কোয়েশ্চেন প্রায়ই পড়ে যে এরকম একটা কয়েকটি শ্রেণী দেওয়া আছে, শ্রেণী বিভাগটা, আর তোমাকে বার করতে বলে যে শ্রেণী দৈর্ঘ্য কত। শ্রেণী দৈর্ঘ্য মনে রাখবে, শ্রেণী দৈর্ঘ্য কিন্তু সবসময় সীমানা থেকে বিয়োগ হবে। অর্থাৎ উচ্চ শ্রেণী সীমা থেকে নিম্ন শ্রেণী সীমা যদি বিয়োগ করে দিই, অর্থাৎ 5 থেকে যদি এখানে 1 বিয়োগ করে দিই তাহলে বিয়োগফলটা আমরা পাচ্ছি 4। কিন্তু মনে রাখবে এই 4টা কিন্তু শ্রেণী দৈর্ঘ্য কিন্তু মোটেও নয়। শ্রেণী দৈর্ঘ্যটা কি হয়? শ্রেণী দৈর্ঘ্য আমাকে বার করতে গেলে প্রথমে এরকম আগে দেখবো যে এটা শ্রেণী বহির্ভূত দেওয়া আছে না শ্রেণী অন্তর্গত দেওয়া আছে। যদি শ্রেণী বহির্ভূত দেওয়া থাকে তাহলে প্রথমে শ্রেণী অন্তর্গত বা অন্তর্ভুক্ত আগে করে নিতে হবে। তারপর আমরা যদি এই উচ্চ শ্রেণী সীমানা থেকে নিম্ন শ্রেণী সীমানা যদি বিয়োগ করি তখন যে বিয়োগফলটা পাবো সেই বিয়োগফলটা হবে আমাদের শ্রেণী দৈর্ঘ্য। তাহলে শ্রেণী দৈর্ঘ্য সমান কি হয়? উচ্চ শ্রেণী সীমানা, এটার থেকে বিয়োগ যাবে নিম্ন শ্রেণী সীমানা। তাহলে দেখো এইখানে আমি যেমন এটাকে শ্রেণী সীমা বলছিলাম কারণ এইখানে যেটা শেষ হয়েছে এখানে
তারপরের থেকে শুরু হয়েছে, কিন্তু এইখানে দেখো এখানে যেটা উচ্চ শ্রেণী সীমানা শেষ হয়েছে, নিম্ন শ্রেণী সীমানা ওইখান থেকে শুরু হয়েছে। তাহলে এইখানে আমি যদি এই অঙ্কটার ক্ষেত্রে বার করতে যাই, তো পার্টিকুলার এই শ্রেণীটাতে যদি আমি নিই, তাহলে 5.5 তার থেকে বিয়োগ গেল 0.5, তাহলে আমরা এখানে পেয়ে গেলাম 5। তাহলে এটা হয়ে গেল শ্রেণী দৈর্ঘ্য। তো এরকম করে আমাদেরকে শ্রেণী দৈর্ঘ্য বার করতে হবে। এবার আমি তোমাদের এখন আরো দুটি গুরুত্বপূর্ণ সূত্রের কথা বলছি। যেমন দেখো, প্রথমে রয়েছে পরিসংখ্যা ঘনত্ব। তো পরিসংখ্যা ঘনত্বর ডেফিনেশনটা কি? আমরা যে শ্রেণী নিয়ে কাজ করছি সেই শ্রেণীটার পরিসংখ্যা ভাজিত ওই শ্রেণীটার দৈর্ঘ্য কত, সেই শ্রেণী দৈর্ঘ্য, ওইটা দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটা হলো পরিসংখ্যা ঘনত্ব। আরেকটা সূত্র রয়েছে আপেক্ষিক পরিসংখ্যা। আপেক্ষিক পরিসংখ্যা কোনটা? কোন শ্রেণীর পরিসংখ্যা ভাজিত মোট পরিসংখ্যা, এটাই হয়ে গেল আপেক্ষিক পরিসংখ্যা। আরেকটি সূত্র রয়েছে পরিসংখ্যার শতকরা হার। তো এই আপেক্ষিক পরিসংখ্যার সাথে আমি যদি 100 দিয়ে গুণ করি, অর্থাৎ এখানে যদি 100 গুণ করি, তাহলে যেটা পাবো সেটা হয়ে যাবে পরিসংখ্যার শতকরা হার। একটা তোমাদের বইতে উদাহরণ রয়েছে, সেই উদাহরণটা দিয়ে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তোমাদের টেক্সট বইয়ে 50টি পরিবারের দৈনিক খরচ নিয়ে একটা এরকম পরিসংখ্যা বিভাজন তালিকা করা রয়েছে, সেখানে কিছু অঙ্ক করতে বলা আছে। তো আমি ওই তালিকাটা থেকেই তোমাদেরকে এই উদাহরণটা বোঝাচ্ছি। এখানে আমি দুটো শ্রেণী নিয়েছি, 70 থেকে 105, 105 থেকে 140। তো এখানে দেখো শ্রেণী দৈর্ঘ্যটা 105 মাইনাস 70 করে দিলেই হবে, কারণ এটা সীমানা বলা যায়, সীমাটাই সীমানা। তাহলে 105 মাইনাস 70 করলে আমার 35 হয়, তাহলে শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 35। পরিসংখ্যা দেওয়া আছে 7, আর পরেরটার পরিসংখ্যা 13। তাহলে আমার প্রথমে বার করতে হবে যে এই শ্রেণীটার পরিসংখ্যা ঘনত্ব কত। পরিসংখ্যা ঘনত্বের সূত্র আমরা কি জানি? ওই শ্রেণীটার পরিসংখ্যা ভাই শ্রেণী দৈর্ঘ্য। তাহলে ওই শ্রেণীটার পরিসংখ্যা আমাদের কত? 7 ভাজিত ওই শ্রেণীটার দৈর্ঘ্য কত? 35, ভাগ করলে হয় 0.2। আবার এইখানে যদি দেখো, এটাতে 13, পরিসংখ্যা 13 আর শ্রেণী দৈর্ঘ্য 35, তাহলে 13 ডিভাইডেড বাই 35 দ্যাট ইজ ইকুয়াল টু 0.37। ওরকম করে আপেক্ষিক পরিসংখ্যার যে ডেফিনেশনটা আমরা একটু আগেই জানলাম, যে কোন শ্রেণীর পরিসংখ্যা ডিভাইডেড বাই মোট পরিসংখ্যা। তাহলে আমি এইখানের আপেক্ষিক পরিসংখ্যা বার করছি, এটার পরিসংখ্যা কত? 7, আর মোট পরিসংখ্যা যেহেতু 50টা পরিবারে নিয়ে কাজ করেছিলাম, তাহলে মোট পরিসংখ্যা 50। তাহলে 7 ডিভাইডেড বাই 50 দ্যাট ইজ ইকুয়াল টু, এটা ভাগ করে দেখবে, এটা 0.14 হবে। আর এটা 13 ডিভাইডেড বাই 50 দ্যাট ইজ ইকুয়াল টু 0.26। আর কি বললাম যে পরিসংখ্যা শতকরা হার কি? এটার সাথে 100 গুণ করে দিলে পরিসংখ্যা শতকরা হারটা পেয়ে যাব। তাহলে 0.14 ইন্টু 100 ইজ ইকুয়াল টু হয় 14, আর এটা হয়ে গেল 0.26 ইন্টু 100 ইজ ইকুয়াল টু 26। তাহলে পরিসংখ্যা শতকরা হারটাও আমরা এখান থেকে পেয়ে গেলাম। এরপরে আমি আরেকটা তোমাদেরকে গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে বলছি, যেটা হলো পরিসংখ্যা বিভাজন তালিকা। তো এই পরিসংখ্যা বিভাজন তালিকা দু রকমের হয়, একটা হলো ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা, আর একটি হলো বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। ব্যাপার দুটি কি, এটা তোমাদেরকে বোঝানোর জন্য আমি ধরে নিচ্ছি যে একটি ক্লাসে মোট 15 জন ছাত্রছাত্রী রয়েছে, এবং আমি যারা একটা কোনো পরীক্ষাতে প্রাপ্ত নম্বরটা আমি হিসাব করে দেখছি, দেখা যাচ্ছে যে 30 থেকে 40-এর মধ্যে মাত্র 3 জন ছেলে মেয়ে নম্বর পেয়েছে, এবং 40 থেকে 50-এর মধ্যে 12 জন ছাত্রছাত্রী অর্থাৎ নম্বর পেয়েছে। তাহলে 30, এটা হলো একটা পরিসংখ্যা বিভাজন তালিকা। তাহলে 30 থেকে 40-এর মধ্যে 3 জন, 40 থেকে 50-এর মধ্যে 12 জন। তো এটার থেকে আমি তোমাদেরকে ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা কিভাবে করতে হয় সেটা আমি দেখাচ্ছি। প্রথমত আমাদেরকে এরকম ভাগ করে নিতে হবে, প্রাপ্ত নম্বর একদিকে, পরিসংখ্যা একদিকে। পরিসংখ্যা মানে এই ছাত্রছাত্রীর সংখ্যাটা। তো ক্ষুদ্রতর সূচক হলে যে আমার শ্রেণীটা রয়েছে 30 থেকে 40, 40 থেকে 50, এরকম ভাবে অ্যারেঞ্জ করে নিতে হবে। তাহলে 30, আমি এটাকে ভাগ করছি, মনে করো 30-এর কম, তারপরেরটা 40-এর কম, ওরকম করে আরেকটা মনে করো এটা 50-এর কম। এই ঘরটা আমার দরকার হবে। তাহলে দেখো
এইখানে দেখতে পাচ্ছ যে 30 থেকে 40 তিনজন পেয়েছে, মানে 30 বা 30-এর বেশি পেয়েছে 40-এর মধ্যে, কিন্তু 30-এর কম কেউ কি পেয়েছে? এখান থেকে এটা পায়নি কেউ। 30-এর কম তাহলে কেউ পায়নি, তাহলে 30-এর কম প্রাপ্ত নম্বর আমার কত? 0। এবারে দেখো 40-এর কম কতজন পেয়েছে, এইখান থেকে দেখলেই বুঝতে পারবো। এটা তো 30 থেকে 40-এর মধ্যে, 30 থেকে 40-এর মধ্যে, মানে 40-এর কম কত? এই তিনজনই হবে, এই তিনজন। এটা 40-এর কম হবে, তাহলে এইখানে 40-এর কম হলো 3 জন। আবার যদি এর পরের ঘরটা যেটা 50-এর কম আছে, 50-এর কম দেখো কতজন? এই 50-এর মানে 40 থেকে 50-এর মধ্যে 12, আবার 30 থেকে 40 যেটা সেটাও তো 50-এর কমই পড়ে। তাহলে এই যে 12 আর এই 3, এই দুটো যোগ হয়ে যাবে, তাহলে 50-এর কম কত হবে? আমার এইখানে 12 আর আগেকার কত ছিল? 3, তাহলে 12 আর 3-এ মোট 15 জন। তাহলে 50-এর কম তো সবাই পেয়েছে, মানে আমার 15 জন ছাত্রছাত্রী সবাই 50-এর কমই পেয়েছে। তাহলে এটা হয়ে গেল। আবার এই তথ্যটাকে যদি আমি বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যাতে সাজাই তাহলে কেমন হবে দেখো। তখন আমাকে লিখতে হবে, এইখানে আমার 30 থেকে 40 স্টার্ট আছে, আমি এখানে করলাম, মনে করো করতে হবে যে 30 বা 30-এর বেশি কতজনে পেয়েছে। তারপরে ঘরটা করব 40 বা 40-এর বেশি কতজনে পেয়েছে। তাহলে দেখো যে আমার 15 জন ছাত্রছাত্রী রয়েছে, 15 জন যে ছাত্রছাত্রী রয়েছে 12 আর 3-এ, সেই 15 জনের কিন্তু সবাই 30 বা 30-এর বেশিই পেয়েছে, কারণ 30 থেকে 50 মধ্যে আমার ঘর করা আছে। তাহলে সবাই 15 জনেই কিন্তু আমার 30 বা 30-এর বেশি পেয়েছে। তাহলে যেটা আমি এখানে 3 আর 12 যোগ করে পাচ্ছি, তাহলে এটা মোট হয়ে গেল আমার 15 জন। এইবারে দেখো শুধুমাত্র 40 বা 40-এর বেশি কত পেয়েছে, মানে 30 থেকে 40-এর অবধি যে ঘরটা, এই 3 জন অর্থাৎ বাদ হয়ে যাবে। তাহলে এটা 15 মাইনাস 3 হয়ে যাবে, মানে এটা থাকবে কত? 12 জন। 40 বা 40-এর বেশি পেয়েছে 12 জন, আর 30 বা 30-এর বেশি পেয়েছে 15 জন। তো এইভাবে মানে এই দুটা যে সূচক বিভাজন, মানে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, যেটা মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউটিভ, এটাকে আমরা বলি ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন। তো সেটা এরকম ভাবে হয়। তো এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, যদিও একটু বড় আসবে। আমি বোঝাবার জন্য একটা ছোট উদাহরণ আমি নিয়েছি, তোমাদের বইতে বড় উদাহরণ করে দেওয়া আছে, তোমরা দেখবে আর দুটা পাশাপাশি লিখে করার চেষ্টা করবে, তাহলে খুবই সহজেই কিন্তু মনে থাকবে। তো এরপরে আমি কিছু তোমাদের জন্য হোম টাস্ক দিচ্ছি, এগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, ঠিক আছে? আর ঘরে এটা শেখার চেষ্টা করো।